সরকারি নাজির আক্তার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শাহজাহান আলী, প্রভাষক ইতিহাস, সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া। তো তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের ইতিহাস পড়াবো। আসলে তোমরা ভালো করেই জানো যে এই অনলাইন ক্লাস কখনোই ক্লাসরুমের বিকল্প হতে পারে না, কিন্তু করোনার এই সময়ে আসলে এভাবে ক্লাস নিতে আমরা বাধ্য হচ্ছি। তো সেটা একটা খারাপ লাগা কাজ করছে যে আজকে তোমাদের প্রথম ক্লাস, সেই হিসাবে তোমাদের সাথে দেখা হতো, অনেক পরিচয়, অনেক নতুন নতুন মুখ দেখতাম, সবার সাথে পরিচিত হতে পারতাম, সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনেই চলছো। তো আমরা চলে যাই আমাদের ক্লাসে। আমি তোমাদের ইতিহাস পড়াবো। ইতিহাস মূলত তোমাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুই পত্রে বিভক্ত, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আমরা শুরুটা প্রথম পত্র দিয়েই করব। আজকে মেইনলি ক্লাসে আমি তোমাদের এই দুইটা পত্রের একটা সংক্ষিপ্ত বলতে পারো বিবরণ বা তোমাদের একটা আইডিয়া দিব, একটা ধারণা দিব। তোমরা এর মধ্যে আমরা ক্লাসগুলোতে কি কি বিষয় সম্বন্ধে জানবো, আলোচনা করব, পড়ব। তো তোমরা ক্লাসরুমে ক্লাসটা যেমন অনেক বেশি অংশগ্রহণমূলক হয়, অনলাইন ক্লাসে তো আর সেটা সম্ভব নয়। তারপরেও তোমরা চেষ্টা করবে বাসায় বসে যতটুকু পারো অংশগ্রহণমূলক করার জন্য। তোমরা আমাদের এই সরকারি নাজির আক্তার কলেজের যে ইউটিউব পেজটা আছে, যেখানে ক্লাসটা আপলোড করা হচ্ছে, সেখানে তোমরা কমেন্টস করবা, সেগুলো শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা অবশ্যই, তাতে করে তোমরা নোটিফিকেশন পাবা কখন কোন ক্লাসগুলো আপলোড হচ্ছে। তো সেভাবেই তোমরা কিন্তু ক্লাসটাকে অর্থবহ এবং ক্লাসগুলোকে অর্থবহ এবং অংশগ্রহণমূলক করতেই পারো। তো সেদিক থেকে তোমাদের অংশগ্রহণমূলক মনোভাব আছে আমি বিশ্বাস করি, এবং তোমরা অংশগ্রহণ করবা, সেটাই আমি আশা করি। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। ইতিহাস, তো ইতিহাস প্রথম পত্রে আমরা কি পড়বো সেটা সম্বন্ধে একটু দেখে নিই। প্রথম পত্রে আমরা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971 সাল, আমাদের মহান মুক্তিযুদ্ধ সময়কাল পর্যন্ত পড়ব। তো দেখি আমাদের অধ্যায়গুলো এখানে কি কি অধ্যায় আছে। শুরুতেই প্রথম অধ্যায়, যেটা ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। তো তোমরা ভারতে ইউরোপীয়দের আগমন সম্পর্কে তোমরা আগেই তোমরা মাধ্যমিক পর্যায়ে কিছু না কিছু পড়ে এসছো। তোমরা জানো যে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসে উপস্থিত হন, এবং সেটাই মূলত ইউরোপীয়দের প্রথম ভারতবর্ষে আগমন আমরা ধরে নিই। তো সেদিক থেকে 1498 থেকে আহ, আহ, শুরু করা হয়েছে, কিন্তু এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে 1757 কেন দেয়া। 1757 আসলে পলাশির যুদ্ধের জন্য এটা একটা স্মরণীয় একটা সময় বা হিস্টোরিক্যাল একটা পিরিয়ড যদি বলি আমরা, ঐতিহাসিক একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই 1757, সেই জন্য এখান থেকে ধরা হয়েছে। আমরা তার আগের প্রেক্ষাপটটা কিছু জানার জন্য সেখানে আমরা ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন সেখান থেকে ধরেছি। তো যাই হোক, পর্তুগিজরা আসলেন, এরপরে আমরা এই অধ্যায়ে পড়ব পর্তুগিজরা আসে, তারপর ডাচ বা ওলন্দাজ যারা বর্তমানে হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসী তারা আসে, এরপরে ডিনেমার যারা ডেনমার্কের অধিবাসী তারা আসে, তারপর ইংরেজরা আসে, সরি, তারপর ফরাসিরা আসে। এবং এতগুলো আহ, ইউরোপীয়দের মধ্যে শুধুমাত্র ইংরেজরা কিভাবে তাদের আধিপত্যটা প্রতিষ্ঠা করলো, অন্যান্য ইউরোপীয় বণিক, তারা তো মূলত বণিক সম্প্রদায় ছিল, এই অন্যান্য ইউরোপীয় বণিকদের সাথে এবং একই সাথে দেশীয় বণিক এবং এখানকার শাসকদের সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ব্যবসা বাণিজ্য করতে এসে তারা রাজ ক্ষমতায় তথা শাসনকর্তা হয়ে উঠলেন, সেটা সম্বন্ধে মূলত আমাদের এই অধ্যায়টা। তো এখানে আমরা জানবো যে কিভাবে পলাশির যুদ্ধ হলো, পলাশির যুদ্ধের প্রেক্ষাপটটা কি, কারণটা কি, ফলাফল কি, সেটা সম্বন্ধে জানবো। ইতিহাসে পলাশির যুদ্ধের গুরুত্বটা কি সেটা সম্পর্কে জানবো। এরপরে আমরা 1764 সালের বক্সারের যুদ্ধ, যেটা মীর কাসিমের নেতৃত্বে হয়েছিল ইংরেজদের সাথে, সেটা সম্বন্ধে পড়বো, এবং বাকি সঙ্গে বক্সারের যুদ্ধের ফলাফল, গুরুত্ব, সেটা সম্বন্ধে জানবো। এরপরে ইংরেজদের
দিওয়ানি লাভের ব্যাপারটা আসবে। দিওয়ানিটা কি, তারা এটা কিভাবে লাভ করলো, এটা লাভ করার ফলে দিওয়ানিটা তারা অর্জন করার ফলে তারা কি কি সুযোগ সুবিধা পেলো সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এরপরে আসবে ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন। দ্বৈত শাসনটা কি এবং এর ফলাফল গুরুত্বটা কি সেটা সম্বন্ধে আমরা জানবো। একই সঙ্গে আমরা অবশ্যই জানবো যে ইংরেজদের তারা যে একটা বণিক সম্প্রদায়, তারা একটা বাণিজ্য গোষ্ঠী তারা গঠন করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা সম্বন্ধে আমরা জানবো এই অধ্যায়টাতে, এবং অন্যান্য ইউরোপীয়দের সম্পর্কে জানবো। আমরা দ্বিতীয় অধ্যায়ে যদি যাই, দ্বিতীয় অধ্যায় কি দেখি? দ্বিতীয় অধ্যায়ে ইংরেজ উপনিবেশিক শাসন, কোম্পানি আমল। তো এখানে হলো কোলোনি, ইংরেজিটা যদি আমরা এখানে আসে এরকম, কোলোনিয়াল রুল অফ দ্য ইংলিশ দ্য কোম্পানি পিরিয়ড। তো এখানে কোম্পানি পিরিয়ড, আসলে কোম্পানি আমলে ইংরেজদের অবস্থাটা আলোচনা হয়েছে। তো এখানে আমরা দেখি যে ওয়ারেন হেস্টিংস এসে যখন ইংরেজদের হাল ধরেন, তো তার অভ্যন্তরীণ নীতি কি ছিল, পররাষ্ট্র বা বৈদেশিক নীতি কি ছিল, এবং 1773 সালে একটা বিখ্যাত জিনিস ছিল তার সময় রেগুলেটিং অ্যাক্ট, সেটা কি সেটা সম্বন্ধে আমরা জানবো। একই সাথে এই অধ্যায়টাতে আমরা পড়ব ইঙ্গো মাইসুর যে যুদ্ধ, সেখানে হায়দার আলীর কথা আসবে, টিপু সুলতানের কথা আসবে। টিপু সুলতান যিনি সেই সময় তার জীবন বিলিয়ে দিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতার জন্য ভারতবর্ষের, তথা ওনার মাইসুরের তথা ভারতবর্ষের ইংরেজদের বিতাড়িত করার জন্য তিনি যে যুদ্ধ করেছেন সেটা সম্বন্ধে আসবে। তো আপনার তোমাদের হায়দার আলী এবং টিপু সুলতানের কৃতিত্ব, তাদের পরাজয়ের কারণ কি ছিল, কেন যুদ্ধটা শুরু হলো, এই সব কিছু আলোচনা করা হবে এখানে। এছাড়াও আসবে হেস্টিংসের পদত্যাগ, তার ইমপিচমেন্ট, এসব নিয়ে আলোচনা করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই অধ্যায়ে তোমরা পাবা, সেটা হলো 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তটা কি, পার্মানেন্ট সেটেলমেন্ট যেটাকে বলা হয়, সেটা কি, এর ফলে কি হয়েছিল, কি ঘটেছিল, কেন এটা করা হলো, সে সম্বন্ধে তোমরা জানতে পারবে। আমরা আলোচনা করব সেটা নিয়ে। এছাড়া এই সময় আমরা লর্ড ডালহৌসির কথা আসবে। লর্ড ডালহৌসির সংস্কার আসবে, ওনার সত্য বিলোপ নীতি আসবে, এবং ওনার সময় ভারতবর্ষে প্রথম রেল যোগাযোগ শুরু হয়, সেটা সম্বন্ধে আলোচনা করব। তাছাড়া আমরা লর্ড বেন্টিং এর কথা আলোচনা করব। লর্ড বেন্টিং উনি ভারতবর্ষে আসলে ইংরেজদের এই কোম্পানি আমল বা ইংরেজ শাসনের ইতিহাসে খুবই স্মরণীয় হয়ে আছেন তার শিক্ষা এবং সামাজিক সংস্কারের জন্য, সেসব নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা পরবর্তীতে দেখি যে যেসব ইংরেজ বিরোধী আন্দোলনগুলো হয়, ফরাইজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, তিতুমিরের বাঁশের কেল্লার তোমরা নাম জানো, তিতুমিরের যে সংগ্রাম, সেসব সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। এবং এই অধ্যায়ের শেষটাতে এসে 1857 সালের যে স্বাধীনতা সংগ্রাম ছিল সেটা সম্বন্ধেও এখানে আলোচনা করা হবে, বিস্তর আলোচনা করা হবে। স্বাধীনতা সংগ্রাম কেন হলো, কি কারণে, এর কারণ কি ছিল, ফলাফলটা কি হলো, সে সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। এরপরে তৃতীয় অধ্যায় আসবে। তৃতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। এখানে মূলত আমরা আগের অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে কোম্পানি আমলের পর ব্রিটিশ আমল, একই টপিকস কিন্তু আসলে এটা কোম্পানি আমল, যে 1857 সালের স্বাধীনতা সংগ্রামের ফলাফল এটা একটা, যে কোম্পানি আমলটা তখনই সরকার, আসলে ব্রিটিশ সরকার ভারতবর্ষ শাসনের ক্ষমতাটা নিজের হাতে গ্রহণ করে, এই জন্য এটাকে ব্রিটিশ আমল বলা হচ্ছে। তৃতীয় অধ্যায়ে আমরা সেই ব্রিটিশ আমল সম্বন্ধে জানবো। এবং এখানে 1858 সালের ভারত শাসন আইন প্রথমেই আসবে, ভারত শাসন আইন নিয়ে। এবং এটা কি, ভারত শাসন আইনটা কি 1858 সালের, এখানে কি ছিল, এটার প্রক্রিয়া কি, এটার প্রতিক্রিয়া কি ছিল, সে সম্বন্ধে আমরা জানবো। এছাড়া এই অধ্যায়টাতে আমরা লর্ড লিটন, রিপন, লর্ড কার্জন সম্বন্ধে জানবো। লর্ড কার্জনের সময় একটা বিখ্যাত একটা ঘটনা আছে, যেটা হলো বঙ্গভঙ্গ 1905 সালে, সেটা সম্বন্ধে আমরা জানবো। এছাড়া এই অধ্যায়টাতেই আমরা নবজাগরণ এবং সংস্কার আন্দোলন সম্বন্ধে জানবো। সেই সময় সেখানে আসবে রাজা রামমোহন রায়ের কথা, যাকে ভারতবর্ষের একদম আধুনিক পুরুষ বলা হয়। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মহসিন, স্যার সৈয়দ আহমেদ খান এবং তার আলিগড় আন্দোলন, নওয়াব আব্দুল লতিফ,
সৈয়দ আমির আলী, এদের কথা আমরা আলোচনা করব এই অধ্যায়টিতে এসে। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেস যেটা গঠিত হয় সেটা, এবং পরবর্তীতে এরই প্রেক্ষাপটে আসলে রাজনৈতিক যে বিভাজন, ডিভাইড অ্যান্ড রুল যেটা করে আসছিল ইংরেজরা, সেটা সম্বন্ধে জানবো, এবং পরবর্তীতে মুসলিম লীগের উদ্ভব কেন হলো, কিভাবে হলো, সেটার কারণ ফলাফল সম্বন্ধে আমরা জানবো। এখানে বঙ্গভঙ্গ আগেই বলেছি, বঙ্গভঙ্গ সম্পর্কেও এখানে জানবো আমরা। এছাড়া স্বদেশী আন্দোলন সম্পর্কে জানবো, লখনৌ চুক্তি, খিলাফত, অসহযোগ আন্দোলন, বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি যেটা, সেটা সম্বন্ধে, এটা 1923 সালের বাংলা চুক্তি বা বেঙ্গল প্যাক্ট সম্বন্ধে আমরা জানবো। সাইমন এবং সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, এ সকল বিষয়ে আমরা এখানে আলোচনা করব। এছাড়া জিন্নার 14 দফা যেটা ছিল, জিন্নার 14 দফা, 1935 সালে ভারত শাসন আইন, লাহোর প্রস্তাব, মন্ত্রী মিশন পরিকল্পনা, এবং সর্বশেষে এটাতে এসেই 1947 সালের ভারত শাসন আইন, যেখান থেকেই ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের উদ্ভব হয়, সেটা সম্বন্ধে আমরা জানবো। এই অধ্যায়টিতে মূলত এসব নিয়ে আলোচনা করা হবে। এবং এরপর যদি আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই, চতুর্থ অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা। এখানে বাংলা মূলত বাংলা কেমন ছিল পাকিস্তানি আমলে, ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টাতে আসলে আমরা জানবো যে বাঙালি জাতীয়তাবাদের যে উদ্ভবটা বাংলা ভাষা আন্দোলন আন্দোলনের মাধ্যমে প্রকাশ পায়, সেটা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। এখানে সেই সময়ে পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, শাসনতান্ত্রিক অবস্থা সম্বন্ধে আমরা আলোচনা করব। এছাড়া 52 ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত বা পটভূমিটা কি ছিল, এবং ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ আলোচনা করব, এবং সে সময় ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের সম্বন্ধে আলোচনা করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে সারা পৃথিবীতে আমরা একমাত্র বাঙালি জাতি, আমরাই একমাত্র জাতি যারা কিনা নিজের মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। এবং এটার ফলশ্রুতিতেই আজকে কিন্তু এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সারা বিশ্ব এটি পালন করে থাকে, এবং সেটা সম্বন্ধে আমরা জানবো কিভাবে আমরা এই স্বীকৃতি পেলাম, প্রথম শহীদ মিনার, প্রথম শহীদ কে ছিলেন, প্রথম গান, প্রথম কবিতা, এসব নিয়ে আমরা জানবো। এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ যেটা, সেটা সম্বন্ধেও আমরা এখানে আলোচনা করব। চতুর্থ অধ্যায়। এরপর পঞ্চম অধ্যায়ে যদি আমরা চলে যাই, এখানে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে মূলত আসবে পূর্ব বাংলার যে স্বায়ত্তশাসন ছিল, সেটার আন্দোলন ছিল, সেসব সম্বন্ধে আলোচনা করব আমরা। 1965 সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ, সেটা কেন হলো, সেই অবস্থায় সেই সময় পূর্ব পাকিস্তানের অবস্থানটা কি ছিল, আমরা কতটুকু নিরাপত্তায় ছিলাম নাকি নিরাপত্তা আমাদের ছিল না, সেসব নিয়ে আলোচনা এখানে করা হবে। এবং পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিমাদের বা তথা পশ্চিম পাকিস্তানের যে বৈষম্যমূলক নীতি, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলন, এটা কেন হলো, কিভাবে হলো, এবং সেটার গুরুত্ব কি, এটা নিয়ে আলোচনা হবে। এছাড়া এখানে ঐতিহাসিক আগরতলা মামলা, যেটা রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। 69-এর গণ অভ্যুত্থান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ছাত্র সংগ্রাম পরিষদ, সার্জেন্ট জহুরুল হক, ডক্টর জোহা, এসব নিয়ে আসলে 69 গণ অভ্যুত্থানের যেসব ঘটনা প্রবাহ, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং 69 গণ অভ্যুত্থানের কারণ, ফলাফল, এর ফলে কি ঘটলো, পাকিস্তানি শাসকদের পতন, সেসব নিয়ে এখানে আলোচনা করা হবে এই অধ্যায়টিতে। পরবর্তীতে 69 গণ অভ্যুত্থানের পরে বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধু উপাধি অর্জন, সেটা নিয়েও আলোচনা করব আমরা এই অধ্যায়টিতে। এরপরে 1969 সালের নির্বাচন আসবে এখানে, এবং নির্বাচনের প্রেক্ষাপটটা কি ছিল, প্রভাবটা, গুরুত্ব, কারণ, ফলাফল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে ক্ষমতা হস্তান্তরে যে গড়িমসি, সেগুলো নিয়ে আলোচনা হবে। অসহযোগ আন্দোলন হয়, সেটা নিয়ে আলোচনা হবে, এবং অসহযোগ আন্দোলনের প্রভাব, গুরুত্ব, এবং সর্বোপরি 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, খুবই গুরুত্বপূর্ণ একটা
অধ্যায় এটি। এই ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সম্পর্কে আলোচনা করা হবে। ভাষণের পটভূমি, ভাষণের মধ্যে কি ছিল, কি বলা হয়েছে, বিষয়বস্তু কি ছিল, এই ভাষণের তাৎপর্য কি, এবং বলা হয়ে থাকে যে বিশ্বের যতগুলো ভাষণ, বিখ্যাত যতগুলো ভাষণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি এই বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। সেটি সম্বন্ধে আমরা আলোচনা করব। এর তাৎপর্য, প্রভাব, বাঙালির স্বাধীনতা সংগ্রামে এর প্রভাব কি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায়টিতে। এরপরে ষষ্ঠ অধ্যায়ে যেটা আসবে, ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। এই অধ্যায়টিতে আমরা এসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপটটা আলোচনা করব। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সেটা আমরা আলোচনা করব। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক যে বর্বরোচিত, রাতের অন্ধকারে যে বর্বর ঘটনা তারা ঘটিয়েছে, বর্বরোচিত যে হামলা তারা নৃশংসভাবে হত্যা করেছে করেছে দেশের সাধারণ মানুষদের, বুদ্ধিজীবীদের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং পরবর্তীতে বাঙালি জনতার যে প্রতিরোধ যুদ্ধ সেটা নিয়ে আলোচনা হবে। এবং বাঙালি নেতৃবৃন্দের ভারতে আশ্রয় গ্রহণ, মুক্তিযুদ্ধ পরিচালনা এবং প্রবাসী সরকার গঠন, মুজিবনগর সরকার যেটাকে আমরা বলি, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেসব কিছু নিয়েই এই অধ্যায়টিতে আলোচনা করা হবে। এরপর যদি সপ্তম অধ্যায়ে আমরা আসি, সপ্তম অধ্যায়ে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের মুজিবনগর কার্যক্রম আর কি, বাংলাদেশ সরকারের কার্যক্রম, মুজিবনগর সরকারের কার্যক্রম যেটা বোঝানো হয়েছে এখানে। তো এখানে আমরা মূলত মুজিবনগর সরকার, যেটা মেহেরপুর, বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে গঠিত হয়েছিল এবং সেখানে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, এবং মুজিবনগরের মন্ত্রণালয় এবং বিভাগ এবং অন্যান্য শাখা যেগুলো ছিল সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। মুক্তিবাহিনী গঠন, নৌবাহিনী, স্থলবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, মুক্তিযুদ্ধের সেক্টর ব্যবস্থাপনা কি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। সেক্টর কমান্ড, জোনাল কাউন্সিল যেটা ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যেগুলো ছিল, সর্বদলীয় উপদেষ্টা কমিটি, গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ, যৌথ বাহিনীর অভিযান, সেসব নিয়ে আলোচনা করব। মুক্তিযুদ্ধের প্রচারের কথাটা এখানে আসবে, সেটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, পত্রপত্রিকার মাধ্যমে যেভাবে প্রচার করা হয়েছে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো, সেগুলো আলোচনা হবে। মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা যেটা ছিল, সেটা কূটনৈতিক তৎপরতা মূলত তোমরা জানো যে বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়, মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ, মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার ফলাফল কি ছিল, এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধীদের যে তৎপরতা ছিল সেটা নিয়েও আমরা এখানে আলোচনা করব। এবং সর্বশেষে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়, এ সম্পর্কে আমরা এই অধ্যায়টিতে আলোচনা করব। প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় যেটা অষ্টম অধ্যায়, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব, এখানে মূলত আমরা মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের যে ভূমিকা ছিল, বহির্বিশ্বের যে ভূমিকা ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে মুক্তিযুদ্ধে ভারত সরকার, ভারতের জনগণ এবং প্রচার মাধ্যমের কি ভূমিকা ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গ যেগুলো ছিল, যেমন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, তাদের ভূমিকাটা কি ছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মুক্তিযুদ্ধ অন্যান্য দেশ যেগুলো ছিল, আশেপাশের দেশ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি, বিদেশি ব্যক্তিবর্গ, সেটা আমি আগেই বলেছি, এবং মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বিদেশি ব্যক্তিবর্গের যে অবদান, তারা অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের স্বীকৃতি স্বরূপ আমরা কি করেছি সেসব নিয়ে মূলত এখানে আলোচনা করা হবে। এভাবেই আমাদের প্রথম পত্রটার সমাপ্তি ঘটবে। তো অনেক কিছু জানার আছে আমাদের দেশ সম্বন্ধে, আমাদের সংস্কৃতি, আমাদের দেশ, অনেক কিছু জানা আছে। আমি আশা করি তোমরা সবাই খুবই এনজয় করবে, উপভোগ করবে ক্লাসগুলো। এরপরে আসলে আমাদের দ্বিতীয় পত্র আমরা কি পড়বো, আধুনিক বিশ্বের ইতিহাস। এখানে আধুনিক বিশ্বের ইতিহাস সম্বন্ধে আমরা জানবো দ্বিতীয় পত্রে। তো আমরা অধ্যায়গুলো যদি দেখি,
প্রথম অধ্যায় শিল্প বিপ্লব। এটা আসলে মানব জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটাকে বলে, শিল্প বিপ্লব। তো আসলে আমরা এই অধ্যায়টিতে পড়ব শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল, কখন সংঘটিত হয়েছিল সেটা সম্বন্ধে আমরা জানবো। এবং এটা আসলে সংঘটিত ছিল ইংল্যান্ডে 1760 সালের দিকে। সে যা হোক, এগুলো আমরা ডিটেলস এখানে বিস্তারিত পড়ব। এবং শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের আর্থসামাজিক তথা অর্থনৈতিক এবং সামাজিক এবং রাজনৈতিক অবস্থাটা কি ছিল সেটা সম্বন্ধে আমরা জানবো। শিল্প বিপ্লবের কারণ কি ছিল, শিল্প বিপ্লবের আবিষ্কারগুলো কি ছিল, শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের অবস্থাটা কি দাঁড়ালো, এবং শিল্প বিপ্লবের ফলাফল সেটা ইউরোপের কি প্রভাব এবং ফলাফল পেল সেটা সম্বন্ধে আমরা জানবো। এবং পরবর্তীতে শিল্প বিপ্লব শুধু ইংল্যান্ডে থাকেনি, সেটা ছড়িয়ে পড়েছিল ফ্রান্সে, জার্মানিতে, রাশিয়ায়, অন্যান্য ইউরোপের অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল। এবং সেখানে শিল্প বিপ্লবের উদ্ভব বিকাশটা কিভাবে হলো সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং শিল্প বিপ্লবের অন্যতম একটা ফলাফল যেটা ঔপনিবেশিক শাসনের সূচনা, সেটা সম্বন্ধে আমরা এই অধ্যায়টিতে আলোচনা করব। এরপরে যদি আমরা দেখি দ্বিতীয় অধ্যায়টা ফরাসি বিপ্লব তথা ফ্রেঞ্চ রেভলিউশন যেটাকে বলা হয়। তো ফ্রেঞ্চ রেভলিউশন তথা ফরাসি বিপ্লবে আমরা এসে জানবো, ফরাসি বিপ্লব তোমরা নাম শুনেই তোমরা বুঝতে পারছো এটা আসলে ফ্রান্সে সংগঠিত হয়েছিল, ফরাসি বিপ্লব। তো প্রাক বিপ্লব তথা বিপ্লবের পূর্ববর্তী সময়টাতে ফ্রান্সের কি অবস্থাটা ছিল সেটা সম্বন্ধে আমরা জানবো। সেখানকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থাটা কি ছিল, এবং কিসের প্রেক্ষিতে আসলে এরকম একটা বিপ্লবের প্রয়োজন হলো, কেনই বা এই বিপ্লবটা ঘটলো সেটা সম্বন্ধে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। এবং ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান কি ছিল, ঘটনা প্রবাহগুলো কি ছিল, এবং ফরাসি বিপ্লবের একটা খুবই বিখ্যাত একটা, মানে ফরাসি বিপ্লব বললেই যেটা চলে আসে বাস্তিল দুর্গ, সে বাস্তিল দুর্গটা কি, সেটা পতন ঘটলো কিভাবে সেটা সম্বন্ধে আমরা জানবো। এবং বিপ্লবের ফলাফল প্রভাবটা কি ছিল, এবং ফরাসি বিপ্লবের শিশু বলা হয় যাকে, নেপোলিয়ন বোনাপার্ট বলা হয়, নেপোলিয়ন বোনাপার্ট যিনি ফরাসি বিপ্লবের শিশু যাকে বলা হয়, কেন বলা হয়, তো তিনি কিভাবে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়টা তিনি কিভাবে ক্ষমতায় আসলেন, একদম খুবই একটা ছোট জায়গা থেকে, যা হোক সেগুলো আমরা আলোচনা করব। এবং নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারগুলো কি ছিল, নেপোলিয়ন বোনাপার্টের জীবনী সম্বন্ধেও আমরা আলোচনা করব। এগুলো খুবই মজাদার আসলে, দুঃখিত, উপভোগ্য বিষয় আসলে, এগুলো তোমরা অবশ্যই এনজয় করবা, উপভোগ করবা। আমরা এর পরে যদি আসি তৃতীয় অধ্যায়টাতে, তৃতীয় অধ্যায় আছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অব নেশনস। প্রথম বিশ্বযুদ্ধ যেটা ঘটেছিল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য ট্রিটি অফ ভার্সাইলস অ্যান্ড লিগ অব নেশনস যেটা। তো এখানে আমরা আসলে দেখব প্রথম বিশ্বযুদ্ধ কেন ঘটলো, প্রথম বিশ্বযুদ্ধটা কি, প্রথম বিশ্বযুদ্ধ কিসের প্রেক্ষাপটে হলো। এখানে কিছু কিছু ত্রিশক্তি আতাত বা ট্রিপল আতাত তোমরা কিছু কিছু টার্ম পাবা এখানে, যেগুলো তোমার নতুন, এগুলো সম্বন্ধে তোমার পরিচিত হবা। ত্রিশক্তি চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ, প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গন কিভাবে কি হলো, সেখানে ফলাফল কি, এবং এই বিশ্বযুদ্ধের যে সুদূর প্রসারী একটা প্রভাব সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং এর মাধ্যমে একটা সন্ধি হয় যেটা ভার্সাই সন্ধি, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভার্সাই সন্ধি। এই সন্ধিটা হয়, সন্ধিটা কি ছিল, সন্ধির গুরুত্ব কি, এটার ফলাফল কি সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম একটা ফলাফল যদি আসি, সেটা দ্য লিগ অফ নেশনস, যেটা জাতিপুঞ্জ বাংলাতে বলা হয়, জাতিপুঞ্জের যে গঠনের পটভূমিটা সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। লিগ অফ নেশনস প্রথম বিশ্বযুদ্ধের একটা প্রত্যক্ষ ফলাফল সেটা সম্বন্ধে আলোচনা করব। এবং বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপটে লিগ অফ নেশনস এর উৎপত্তি হলো সেটা তো আলোচনা হবে, সাথে এর গুরুত্বটাও আলোচনা করব আমরা এই অধ্যায়টিতে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ যে অবস্থা সৃষ্টি করেছিল সেটা তো আলোচনা থাকছেই। দেন আমরা পরেরটা যদি চলে যাই, চতুর্থ অধ্যায় বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব আসলে বলশেভিক, তোমরা এটা জানবা, এটা রাশিয়াতে হয়েছিল তৎকালীন, পরবর্তী যেটা সোভিয়েত ইউনিয়ন হয়। বলশেভিক বিপ্লব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইতিহাসের। এবং বলশেভিক বিপ্লবের মাধ্যমেই প্রথম
বিশ্ব সমাজতান্ত্রিক রাষ্ট্রের স্বাদ গ্রহণ করে, আমরা বলতে পারি সমাজতান্ত্রিক রাষ্ট্রের গঠন হয় বলশেভিক বিপ্লবের মাধ্যমে। এটা রাশিয়াতে সংঘটিত হয় এবং এই গঠন, সরি দুঃখিত, এই বলশেভিক বিপ্লবের পূর্বে রাশিয়ার কি অবস্থা ছিল, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থাটা কি ছিল, কেনই বা এই বিপ্লবটা সংঘটিত হলো, বা এটা মানে হওয়া কি অবশ্যম্ভাবী ছিল কিনা, সেসব নিয়ে আলোচনা করা হবে। বিপ্লবের কারণ, বলশেভিক বিপ্লবে এটা মানুষের কতটুকু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। বিপ্লবে দার্শনিকদের যে অবদানটা ছিল সেটা আলোচনা করব। লেনিন, লেনিন সম্পর্কে আলোচনা আসবে, যিনি বলশেভিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। এখানে বলশেভিক, মেনশেভিক তাদের সম্বন্ধে আলোচনা আসবে এবং বলশেভিক বিপ্লবের ফলাফল সেটা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। আমরা যদি এর পরে পঞ্চম অধ্যায়টাতে চলে যাই, পঞ্চম অধ্যায় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। এখানে হিটলার এবং মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তোমরা হিটলারের নাম শুনে থাকবে, মুসোলিনির নামও হয়তো শুনেছ। হিটলার ছিলেন জার্মানির চ্যান্সেলর, মুসোলিনি ইতালির শাসক ছিলেন। এবং তারা যে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে বিশাল একটা ভূমিকা পালন করেছিল সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। হিটলারের উত্থান এবং হিটলার অস্ট্রিয়া থেকে তিনি একটা খুবই ক্ষুদ্র জায়গা থেকে কিভাবে জার্মানির অধিকর্তা হয়ে উঠলেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব এখানে। মুসোলিনির বেলাতেও তাই, তিনি কিভাবে ক্ষমতায় আরোহণ করলেন এবং ইতালির তিনি হর্তাকর্তা হয়ে উঠলেন সেটা নিয়ে আলোচনা করব। এবং হিটলারের নাৎসি দলের যে উত্থান, সেটা উত্থানের কারণ কি, কিভাবে ক্ষমতায় আরোহণ করলেন সেগুলো। মুসোলিনি উত্থান যেটা আমি বললাম কারণ, উত্থানের কারণ, এবং প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালি এবং মুসোলিনির ইতালি, হিটলারের জার্মান, সে সম্পর্কে আলোচনা করব। এবং দুজনের কিভাবে ক্ষমতায় আরোহণ করলো সেটা নিয়ে আলোচনা করব। দুজনের কর্মকাণ্ডের তুলনামূলক একটা আলোচনা হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন সংগঠিত হলো সেটা নিয়ে আলোচনা হবে। তার আগে অক্ষ শক্তি চুক্তি, মিত্র শক্তি জোট, এসব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা যদি পরের অধ্যায় চলে যাই, ষষ্ঠ অধ্যায়, এখানে জাতিসংঘ ও বিশ্ব শান্তি। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার সাথে সাথেই লিগ অফ নেশনস তথা জাতিপুঞ্জের বিলুপ্তি ঘটে। জাতিপুঞ্জের যে অন্যতম একটা উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, সেটি জাতিপুঞ্জ সেটি প্রতিষ্ঠা করতে সফল না হয়, তার বিলুপ্তি ঘটে। এবং এরপরই আসলে আরেকটা বড় সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা বিশ্ব নেতৃত্ব অনুভব করে এবং তারই পরিপ্রেক্ষিতে জাতিসংঘের প্রতিষ্ঠা। এবং জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘের গঠনের পটভূমি এবং জাতিসংঘ গঠনে বৃহৎ শক্তি তথা, আমরা যদি আমেরিকার কথা বলি, রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, ব্রিটেন, তাদের কথা বলি, তাদের কি ভূমিকা ছিল সেটা নিয়ে, এবং বিশ্ব শান্তি জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি ছিল, জাতিসংঘের মানে গঠনটা কি ছিল, কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করে এখনো, সেটা নিয়ে আলোচনা করব। এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশে যে ভূমিকা রয়েছে সেটা সম্বন্ধে এখানে আলোচনা আসবে এবং জাতিসংঘের সাফল্য ব্যর্থতা সেটা নিয়ে তো আলোচনা থাকছেই। এবং আমরা যদি পরের অধ্যায়টিতে চলে যাই, খুবই ইন্টারেস্টিং আসলে একটা অধ্যায়, সেটা হলো সপ্তম অধ্যায়, স্নায়ুযুদ্ধ, ইংরেজি হলো কোল্ড ওয়ার যেটাকে বলে, ঠান্ডা যুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। এই অধ্যায়টিতে আমরা আলোচনা করব স্নায়ুযুদ্ধ কি সেটা সম্বন্ধে একটা ধারণা দিব, কেনই বা স্নায়ুযুদ্ধের উদ্ভব হলো, স্নায়ুযুদ্ধ উদ্ভবের আদর্শগত কারণগুলো কি ছিল, রাজনৈতিক কারণ কি ছিল, অর্থনৈতিক কারণ থাকলে সেটাই বা কি ছিল, এবং স্নায়ুযুদ্ধের অবসান, স্নায়ুযুদ্ধের প্রভাব। এবং স্নায়ুযুদ্ধ খুবই উত্তেজনাকর একটা মুহূর্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। এমন একটা অবস্থা ছিল যে যে কোনো সময় যুদ্ধ লেগে যায় অবস্থা, তারপরও যুদ্ধ হয়নি। সেই সম্বন্ধে আমরা মূলত এই অধ্যায়টিতে পড়ব। এরপরে অষ্টম অধ্যায়ে আসবে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব। স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব, স্নায়ুযুদ্ধের অবসান ঘটে মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়েই। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে এবং স্বাধীন যে রাষ্ট্রসমূহের উদ্ভব ঘটে সেসব নিয়ে আলোচনা হবে এখানে। এবং বিশ্বে
সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির যে প্রভাবটা সেটা, এবং পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে পতন ঘটে সেটা নিয়ে আলোচনা করা হবে। নতুন রাজনৈতিক ব্যবস্থা, সেটা নিয়ে আলোচনা করা হবে। সমাজতান্ত্রিক রাষ্ট্রের পতনের যে প্রভাবটা সেটা নিয়ে আলোচনা করব। বার্লিন প্রাচীরের কথা এখানে চলে আসবে অবশ্যই। জার্মানির একত্রীকরণ এবং একত্রীকরণের প্রভাব এবং ফলাফলটা কি ছিল সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং সর্বশেষ নবম অধ্যায়, বর্ণবাদ বিরোধী আন্দোলন। বর্ণবাদ বিরোধী আন্দোলন, মুভমেন্ট এগেইনস্ট রেসিজম, যেটা কি বলি আমরা। বর্ণবাদ জিনিসটা কি, বর্ণবাদ কি সেটা সম্বন্ধে আমরা ধারণা লাভ করব। দক্ষিণ আফ্রিকা, বর্ণবাদের কথা বললেই দক্ষিণ আফ্রিকার নামটা চলে আসে, কেন আসে সেটা নিয়ে আলোচনা করব। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবস্থা, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের কারণটা কি এবং জাতিগত কারণ কি সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ যারা ছিলেন, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটো, তাদের নিয়ে আমরা আলোচনা করব। তাদের কর্ম কৌশল কি ছিল, তারা কিভাবে কাজ করেছেন, তারা কেনই বা বর্ণবাদ আন্দোলন, বিরোধী আন্দোলনের সাথে তারা জড়িত হয়েছিলেন এবং কেনই তারা এর জন্য বিখ্যাত হয়ে গেছেন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফলতা এবং গতি প্রকৃতি সম্পর্কেও এই অধ্যায়টিতে আলোচনা করা হবে। এই মূলত আমাদের সবকিছু এখানে আসলে হয়েই গেল। আমরা কি নিয়ে আলোচনা করব সব মোটামুটি দুইটা পত্রই বলে ফেললাম তোমাদের। আশা করি তোমরা শুনেছো ভালো মতো। কতটুকু বুঝতে পেরেছো জানি না। আজকে আসলে শুরুটা করলাম। তোমরা আশা করি রেগুলার ক্লাসে অংশগ্রহণ করবা। এই অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণমূলক যতটুকু সম্ভব তোমরা ক্লাসটাকে অংশগ্রহণমূলক করবা এবং অর্থবহ করে তুলবা, সেটাই আমাদের প্রত্যাশা, আমার প্রত্যাশা, সকল শিক্ষকের, সরকারি নাজির আক্তার কলেজের সকলের সেই প্রত্যাশা। এবং আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি যে তোমরা আমাদের অফিসে পাঠ পরিকল্পনা পাওয়া যায়। তোমরা পাঠ পরিকল্পনাটা সংগ্রহ করে নিবে, তাহলে তোমাদের সকল বিষয়েরই কিভাবে পড়বে সেটা সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে। আর একটা জিনিস যে করোনাকালীন এই মুহূর্তে তোমরা সকলেই সাবধানে থাকো। এখনো কিন্তু মানুষ যেভাবে সবকিছু, মানে মানুষ যেভাবে চলছে তোমরা নিশ্চয়ই দেখছো। আসলে আমরা সামনে শীত আসছে, জানি না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক, সেই কামনাই করি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসার বয়স্ক যারা আছেন তাদের অতিরিক্ত বা এক্সট্রা কেয়ার যেটাকে বলা হয় সেটা তোমরা নিবে এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই শুভকামনায় আজকের মতো শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।